একটি মানুষের বাড়িতে পরপর 3 থেকে 4টে লোক মানে র্যান্ডামলি ক্যান্সারে মারা গেছে। এবং না তারা বিড়ি সিগারেট খায়, মানে মহিলারা সাধারণত খুব কমই বিড়ি সিগারেট খায়। তো আমরা জানি যে বিড়ি সিগারেট খেলে বা কোনো নেশাজাত দ্রব্য খেলে, পান করলে বা গ্রহণ করলে তবেই ক্যান্সার বা বড় করে রোগ হওয়ার চান্স থাকে। এখন মানুষের মধ্যে ম্যাক্সিমাম প্রবলেম হচ্ছে লোনের চক্করে ভুগছে, স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা, দাম্পত্য কলহ, বাচ্চা আসে, কত রকমের প্রবলেম। তুমি অ্যাটলিস্ট লক্ষ্য করে দেখবে আগেকার দিনে কিন্তু এত সমস্যা ছিল। আমাদের যে আর্কিটেক্ট রয়েছে যারা মন্দির বানিয়েছে, তুমি যদি সেই সমস্ত মন্দিরে গিয়ে ভালো করে লক্ষ্য করে দেখবে পুরো বাস্তু মেনে করা। দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে মন্দির, মসজিদ, চার্চ এদের কিন্তু ছাদ ফ্ল্যাট থাকে না। দেখবে তুমি কারো বাড়িতে গেলে, তার বাড়িতে গেলে কথা বলতে ভালো লাগছে না, একটু ঘুমাই, একটু ঝিমাই, পরে দেখছি প্রচণ্ড লো এনার্জি, প্রচণ্ড নেগেটিভ এনার্জি। আর দেখবে কারো বাড়ি থেকে তোমার খুব ভালো লাগে সময় কাটাতে, হ্যাঁ, বেশ কথা বলছো, গল্প করছো, হাসি খুশি রয়েছো, প্রচণ্ড পজিটিভ এনার্জি। দেখবে তাদের বাড়িতে পুজো আর্চা ঠিকঠাক হয়, সঠিক স্ট্রাকচারে বাড়ি বানানো। বাস্তুতে জানবে, বাস্তুতে যদি মাটিতে হাড় মিশে যায়, সে যারই হোক, মানুষের হোক, কুকুরের হোক, সেটা কিন্তু মহাবাস্তু। প্রথমে আমি গোটা বাড়িটা ঘুরে ঘুরে দেখলাম ঈশান কোণে টয়লেট রয়েছে, সাউথ ওয়েস্ট এন্ট্রান্স, যেটা সব থেকে মারাত্মক ভুল। বাস্তু দেবতার মাথা হচ্ছে ঈশান কোণ আর লেগ পার্ট পোর্শনটা থেকে সাউথ ওয়েস্টে। তো এরকম বাড়ি কখনোই ভালো নয়। সময়তেই বলি, সবাইকে বলি, কোনোদিনও কোনো অ্যাস্ট্রোলজার বা কোনো জ্যোতিষী কারোর ভাগ্য পাল্টাতে পারে না। সর্বপ্রথম হচ্ছে আপনার কর্মফল, এটা লাগবেই, আপনার কাজ করতেই হবে। তুমি যদি কাজ না করো, তুমি যতই পাথর পড়ো, যতই বাস্তু কিছু চার্টে এমন একটা সময় চলছে যে সব অ্যাস্ট্রোলজার বলেছে আপনার তো এখন কর্মজীবনে ভালো জায়গা রয়েছে, বা চাকরিতে আপনি প্রমোশন পেতে পারেন, বা আপনার প্রচুর টাকা হবে। কিন্তু সে বলছে কই, কিছুই তো নেই, হবে না। কেন হবে না? বাস্তুতে বলে দিই, রেমেডিতে 100% রেজাল্ট পাবেন না, 60 থেকে 70% রেজাল্ট পাবেন, 100% কখনোই পাবেন না। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে আমাদের পডকাস্টটা কি আছে সেটা আপনারা দেখেছেন এবং তাই জন্যই ক্লিক করেছেন। আজকের পডকাস্টটা আমরা বলতে গেলে রাত্রির 11:15টার সময় শ্যুট শেষ হয়েছে এবং মানে ভাবতে পারবেন না আজকের পডকাস্টটা কেমন হয়েছে। এত ব্যস্ততার মধ্যে প্রায় 1.5 মাস পর দাদা এসছেন এবং দেশে আমাদের সাথে বাস্তুর রিলেটেড এত সুন্দর কথা হয়েছে। একটু করে বলি, ভালো লাগবে আপনাদের। কেন ভালো লাগবে? কারণ আপনাদের বাড়িতে যে পোষ্য বিড়াল, কুকুর, গরু, মোষ যারা পুষছে এবং তাদেরকে পেট ভাবেন, তাদের নিজেদের সন্তান ভাবেন। ভালোবাসার খাতিরে তারা যখন পরলোক গমন করেন, তাদেরকে কি করেন, নিজের বাড়ির সামনে যে বাগান আছে, বাড়ির সামনে যে কোনো স্থান ফাঁকা আছে, সেখানেই আপনারা তাদেরকে সমাধিস্থ করেন। সেটা কি ঠিক? না কতটা ভুল? জানেন না, না? করে তো দেন, আবেগপ্রবণ হয়ে করে দেন। কিন্তু আজকের বাস্তুবিদ যিনি আছেন, সৌভিকদা, মানে বাস্তু সৌভিক, তিনি আমাদেরকে বলবেন যে এটা কতটা ভুল। তো পুরো পডকাস্টটা দেখতে হবে। আমার কথা শেষ হবে, সেখান থেকে দাদার নাম্বার বাঁদিকে লালের উপর সাদা দিয়ে লেখা, কিন্তু বারবার বলছে, আর দাদা যেভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে সেই নাম্বারটা অলরেডি আপনাদের সামনে ব্লিঙ্ক করছে। এবং সারা বিশ্বের বাঙালির কাছে যদি ভালো কিছু পৌঁছাতে চান, বা ধরুন কোনো প্রমোশনাল কাজ করতে চান, বা কোনো আধ্যাত্মিক হেল্প চান, যে কোনো বিষয় কন্ট্যাক্ট করতে পারেন ডাইরেক্ট দাদার কাছে। কেমন আছো দাদা? খুব ভালো আছি, সবাইকে নিয়ে ভালো আছি। থ্যাংক ইউ দাদা। আর আমাদের আজকে পডকাস্ট হচ্ছে বাস্তু রিলেটেড। একদম। তো প্রথমে তোমার কাছ দিয়ে আমি কি পাবো বাস্তুতে? বাস্তু নিয়ে আমার কাছে তুমি এমন কিছু তথ্য পাবে যেটা আমার মনে হয় না আগে তুমি কারো কাছে পেয়েছো। কারণ এই বাস্তু জিনিসটা নিয়ে মার্কেটে এখন অনেক রকম জিনিস চলছে, যেটা অনেকেরই জানা নেই, বা অনেকে জানেই না যে বাস্তু অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। আমি অ্যাকচুয়ালি বাস্তুটাকে একটু অন্যভাবে দেখি। আমার কাছে বাস্তু হলো, মানুষ যখন কোনো প্রবলেমে পড়ে তখন তারা অ্যাস্ট্রোলজার বলুন, বাস্তুবিদ বলো, বা কোনো তান্ত্রিক, তাদের কাছে যায় তার প্রবলেমের সলিউশন আনতে, ঠিক তো? তো দেখবে কোনো ডাক্তারের কাছে যদি কোনো মানুষ যায়, ডাক্তার কি করে, প্রথমে ডায়াগনোস করার চেষ্টা করে মানুষটাকে, যে তার সমস্যার কথা শোনে। তারপর ডাক্তার যদি ডাউট হয়, ডাক্তার কিছু ব্লাড টেস্ট দেয়, বা কিছু ছবি করার ব্যাপার বলে, মানে ইউএসজি বলো বা সিটি স্ক্যান বলো। এবং এগুলো করার পর ডাক্তার যখন রিপোর্টটা ফাইনালি হাতে পায়, ডাক্তার কিন্তু ধরতে পারে যে তার কি প্রবলেম হয়েছে। তাহলে কিছুটা তার কথা শোনে, কিছুটা টেস্ট রিপোর্ট করে। ঠিক তেমনই মানুষের যখন প্রবলেম হয়,
কখনো কখনো অ্যাস্ট্রোলজারদের কাছে হরোস্কোপ দেখে বোঝা যায়। এমন অনেক দেখেছি আমি যাদের হরোস্কোপে খুব ভালো সময় চলছে, গোল্ডেন টাইম, কিন্তু পাচ্ছে না। তো ব্যাপারটা হলো এটা, আমি মানে বুঝতে পারলাম না, পারছে না মানে? পারছে না মানে তার ধরো চার্টে এমন একটা সময় চলছে যে সব অ্যাস্ট্রোলজার বলেছে আপনার তো এখন আহ, কর্মজীবনে ভালো জায়গা রয়েছে, হুম হুম বা চাকরিতে আপনি প্রমোশন পেতে পারেন, হুম হুম। বা আপনার প্রচুর টাকা হবে। কিন্তু সে বলছে কই, কিছুই তো নেই, হবে না। কেন হবে না? বাস্তুতে গড়বড়। অর্থাৎ মানে সবকিছু ঠিক, একদম, বাস্তুতে কি আটকে কারণ গেছে? বাস্তু হচ্ছে এমন একটা জিনিস, একটা জিনিস ভালো করে বুঝতে হবে। হুম একটা বাড়ির বাস্তু, সেখানে 10জন লোক রয়েছে, হুম 10জনের আলাদা আলাদা চার্ট, কিন্তু 10জনের জন্য টয়লেটের পজিশন তো এক জায়গায়, কিচেনের পজিশন তো ওই এক জায়গাতেই। ধরো কারোর বাড়িতে নর্থ ইস্টে টয়লেট, হ্যাঁ এবার ওই বাড়িতে 10জন লোক রয়েছে বা 5জন রয়েছে যাদের চার্টে বৃহস্পতি ভালো আছে, শুক্র ভালো আছে বা শনি ভালো আছে, কিন্তু টয়লেটটা যে নর্থ ইস্টে, এটা সবার জন্য খারাপ, এটা ইউনিভার্সাল ট্রুথ। বাপরে। এরকম আমি দেখেছি দাদা, নর্থ ইস্টে যখন কারোর বাথরুম আছে, তাদের বাড়িতে যদি একটা খালি রোগ লাগলো, শেষ। সত্যি সত্যি কথা এটা? বলতে তোমাকে কি বলবো, মানে এগুলো পডকাস্টে তো আমাদের অনেক লোক শুনবে, মানে নর্থ ইস্টে যদি টয়লেট থাকে না, মানে সবথেকে কঠিন দুরারোগ্য ব্যাধি 90% চান্স হওয়ার। আমি নাম নিচ্ছি না, সবাই বুঝতে পারবে। আমি এরকম অনেকের বাড়ি, আমি আমার দীর্ঘ 12 বছরের ক্যারিয়ার বাস্তুতে, আমি এমন অনেক বাড়ি ভিজিট করেছি যাদের বাড়িতে ঢুকে আমি শুধু টয়লেট আর কিচেন দেখে তাদের বাড়িতে কী কী প্রবলেম বলে দিয়েছি। আমি বেসিক্যালি মুর্শিদাবাদ বেস্ট বহরমপুরে আমার বাড়ি। বহরমপুরে তো প্রচুর কাজ করেছি, এছাড়া কলকাতা বলো, ভুবনেশ্বর, ব্যাঙ্গালোর, আমি সব জায়গাতেই কাজ করেছি। তো সবার জন্য ইউনিভার্সাল ট্রুথ এটা, মানে এরকম নেই যে কোনো ধর্ম বেসে বা কোনো স্টেটাস বেসে হবে, যে বড়লোক তার জন্য ঈশানকোণে খারাপ, যে গরিব তার জন্য ঈশানকোণে খারাপ। এটা এটা ইউনিভার্সাল ট্রুথ। এবার অনেক সময় অনেকে বলে যে এই কর্মফল নিয়ে আলোচনা হয় যে আমরা যা করব এই জন্মে আমাদের ভোগ করতে হবে, এটা একটা কর্মফলের ব্যাপার রয়েছে। কিন্তু আমাদের প্রারব্ধ কর্মফল বলে একটা জিনিস হয়, যে তুমি আগের জন্মে এমন কিছু কর্ম করে এসেছো যেটা তোমাকে এই জন্মে ভোগ করতে হবে। এটা আমি প্রায়শই আমার ক্লায়েন্টদের বলি, যে যদি তাই হয়, কর্মফল যদি ভোগ করতে সব ঠিক আছে মানলাম, তাহলে যে বাচ্চাটা জন্মগ্রহণ করছে, একটা বাচ্চা দেখবে জন্মগ্রহণ করছে কোনো পয়সাওয়ালা ঘরে, হুম আবার একই সময় একটা বাচ্চা জন্ম হচ্ছে কোনো ঝোপড়িতে, একদম গরিব ঘরে, হুম তাহলে সে তো একদম শিশু, সে তো ভগবান। তাহলে সে কেন ওই গরিব বাড়িতে এসে জন্ম, তাকে তো জন্মের পর থেকে তাকে ঠিকঠাক খাবার পাচ্ছে না, তারপরে হয়তো জন্মের পর নানাবিধ অর্থকষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে সে তো এখন অবধি কোনো পাপ শুরুই করেনি। এটা তার প্রারব্ধ কর্মফল। এবার এই পৃথিবীতে এসে সে কি করবে তারপর ডিপেন্ড করছে তার পরের পার্ট। অর্থাৎ আমাদের লাইফটা শুধুমাত্র 9টা গ্রহ বা আংটি পাথরের উপর ডিপেন্ড করে নয়। আমি সব সময়তেই বলি, সব্বাইকে বলি, কোনোদিনও কোনো অ্যাস্ট্রোলজার বা কোনো জ্যোতিষী কারোর ভাগ্য পাল্টাতে পারে না। সর্বপ্রথম হচ্ছে আপনার কর্মফল, এটা লাগবেই, আপনার কাজ করতেই হবে। তুমি যদি কাজ না করো, তুমি যতই পাথর পড়ো, যতই বাস্তু করো, কিচ্ছু হবে না। কাজ করতে হবে এবং সেটা সঠিক করতে হবে। তার সাথে তুমি এবার তোমার চার্ট দেখাও, বাস্তু করো, ডেফিনেটলি রেজাল্ট পাবে ভালো। দাদা, তোমার কাছে তাহলে একটা এক্সাম্পল জানবো, একদম, একদম। যে তোমার হুম, দেখা বা হুম, তুমি গেছো সেখানে, সেখানে গিয়ে অনেক রকমের প্রবলেম হয়েছে, হুম। সেরকম যদি একটা বাস্তু এক্সাম্পল। আমি একটা বললে হয়তো কম বলে হলো, আমার কাছে একাধিক উদাহরণ রয়েছে। মানে আমি যদি এরকম সবাইকে ধরে ধরে বলতে শুরু করি, আমার এরকম, আমার জন্যই বেশ কিছু পডকাস্ট রাখতে হবে তোমাকে। নিশ্চয়ই। তো তাহলে আজকে একটা বলো যেটা হ্যাঁ, তোমার মনে হয়েছে আমি খুব আমি বলি ইয়ে। এখানে একটা জিনিস বলি। ব্যাপারটা হচ্ছে, যেহেতু তোমার মাধ্যম দিয়ে আপামর জনতা দেখে এবং তাদেরও অনেক কিছু জানার সুযোগ হয়, এর জন্য সত্যিই ভালো লাগে তোমার এই পডকাস্ট চ্যানেলটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমি একটা জায়গায় কাজ করতে গেছিলাম। আমি কারোর কোনো ব্যক্তির নাম নেব না, বিকজ এটা পুরো কনফিডেন্সিয়াল আমার কাছে। জায়গাটা তুমি বলতে পারো। জায়গাটা বহরমপুরের মধ্যেই। ওকে। তো আ সত্যি কথা বলতে সেখানে কোনোদিনই মানে কেউ আ ১ বছর থেকে ১.৫ বছরের বেশি থাকতে পারে না। মানে ১-১.৫ বছর থাকা মানে তার কাছে বিশাল চ্যালেঞ্জিং ব্যাপার, এবং তারা নানাবিধ আ আওয়াজ শুনতে পায়। তারপরে রাত্রি হলেই আ ছাদের উপরে একটা নূপুর পরা কোনো মেয়ে হেঁটে যাচ্ছে। তারপরে রান্নাঘর থেকে বাসন পড়ার আওয়াজ, যেরকম আরকি হুম হুম অ্যাজ ইউজুয়াল হয়ে থাকে। তো সত্যি কথা বলতে আমরাও মানুষ, ভয় তো আমাদেরও আছে। বাস্তুবিদ মানে ভগবান তো নয় রে বাবা। তো এরকম কেস আমাদের কাছে আসেই। এবার বাস্তুর মধ্যে এগুলোও পড়ে। আমি বললাম ঠিক আছে,
আমি আমার যিনি গুরু আমি স্যারের সাথে কথা বললাম, বললাম, হ্যাঁ এগুলো নিতে পারা যায়, তবে এগুলো খুব সাবধান। এই সমস্ত ক্ষেত্রে কাজ করতে গেলে আরেকটা কথা, বাস্তুতে কাজ করতে গেলে আমাদেরকে বারণ করা থাকে সেই বাড়ির জল পর্যন্ত আমরা যেন খেতে না পাই। এটা জানে, আমি অনেকের বাড়িতে যখন রেমেডি করতে যাই সেই বাড়ির জলও আমি খাই না। তো আমি যাই, আমি দিনের বেলায় গেছিলাম অবশ্যই। তো আমাদের কাছে বেশ কিছু ইনস্ট্রুমেন্ট রয়েছে যেগুলো দিয়ে আমরা এনার্জি চেক করতে পারি। অ্যাকচুয়ালি ভৌতিক কিছুই বলো বা নেগেটিভ যাই বলো, সবটা হচ্ছে এনার্জি, নেগেটিভ। পজিটিভ আর নেগেটিভ এই দুটো এনার্জি কাজ করে। মানে ভূত বলো, প্রেত বলো, যাই বলো, এগুলো সব নেগেটিভ এনার্জির মধ্যে আসে। তো আমি বেসিক্যালি ভূত প্রেতটা নিয়ে অত কথা বলি না, বাট নেগেটিভ এনার্জি মানে এটা। আমার কাছে যে সমস্ত যেমন অরা স্ক্যানার বলো, এলডট বলো, যেগুলো দিয়ে আমি চেক করি, একদম। তো অনেকে অনেকে আবার বলে এলরডসটা একদম ফালতু, হ্যাঁ, এরকম হাত তো ধরে হ্যাঁ, এরকম করছে। তো এবার ব্যাপার হচ্ছে ইনস্ট্রুমেন্ট। দেখো একটা জিনিস বুঝতে হবে তোমাকে, ইনস্ট্রুমেন্ট জিনিসটা তো আমরা কেউ আবিষ্কার করিনি, এটা একটা না, বেসের উপর তৈরি করে করা হয়। একদম। তোমাকে কিছু না কিছু তো একটা ব্যবস্থা লাগবেই। আর তার থেকেও বড় কথা দাদা, তারা যাদেরকে ডেকে তারা হতে পারে তারা বাস্তুবিদই না। হ্যাঁ, একদমই তাই। কারণ এখন সত্যি কথা বলতে ব্যাঙের ছাতার মতো এত ইনস্টিটিউট গজিয়েছে যেখান হ্যাঁ। থেকে পয়সা দিলেই প্রচুর সার্টিফিকেট বের করে দেওয়া হয়। এবং সত্যি কথা বলতে তাদেরকে দুটো প্রশ্ন করে তার উত্তর, তারা কম্পাস দেখতে জানে না, তারা দিক বলতে পারে না। তো তারা হচ্ছে বাস্তবিক। যাই হোক, এগুলোতে আমরা এগুলো ঢুকতে চাই না। হ্যাঁ, একদমই ঠিক। তো আমি যখন সেই বাড়িতে গেলাম, সেখানকার ব্যক্তিরা আমাকে বলছে, দেখো দাদা এই বাড়িটা আমরা কেনার পর থেকে সত্যি খুব সমস্যায় আছি, আর্থিক সমস্যা আছে, বাড়িতে মৃত্যু এই। তো প্রথমেই আমি গোটা বাড়িটা ঘুরে ঘুরে দেখলাম ঈশান কোণে টয়লেট রয়েছে, সাউথ ওয়েস্টার্নটা, যেটা সব থেকে মারাত্মক ভুল। বাস্তবিকতার মাথা হচ্ছে ঈশান কোণ, আর লেগ পার্ট পোর্শনটা থেকে সাউথ ওয়েস্টে। তো এরকম বাড়ি কখনোই ভালো নয়। ঈশান কোণে টয়লেট আর দক্ষিণ পশ্চিম বা নর্থ সাউথ ওয়েস্টে এন্ট্রি। আমি প্রথমে বললাম, দেখুন আপনারা যে বাড়িতে থাকছেন এই বাড়িটা আপনাদেরকে কিছু দেবে না, সব কেড়ে নেবে। বলছি সত্যি কথা বলতে আমরা যেভাবে পয়সা নিয়ে এসেছিলাম এই বাড়িটা কিনে, আমাদের সব শেষ হয়ে যাচ্ছে। আর তারপরে তো আওয়াজ-টাওয়াজ এগুলো ছেড়েই দিন। আমি একটু দেখলাম যে এটা নিয়ে পরে আলোচনা করব। আগে দেখি কি হয়েছে ব্যাপারটা। আমি বললাম, আপনারা যখন বাড়ি কিনেছেন জিজ্ঞাসা করেছেন যে এই বাড়িটা কেন বিক্রি করেছে? বলছে, হ্যাঁ। কেন? তার ছেলে কোনো একটা কিছু নেশাতে গিয়ে প্রচুর টাকা দেনা করে ফেলেছে। তো তার জন্য আমাদেরকে এটা অল্প টাকায় বিক্রি করে দিয়েছে। তাহলে তারা কেন বিক্রি করেছে? তারা এই বাড়িটা থেকে কি দিয়েছে? বলছে, তাই তো। প্রথমে দেখতে হবে আপনি যে বাড়ি কিনছেন বা যে বাসস্থানে গিয়ে আপনি থাকছেন সেইটার হিস্ট্রি কী আছে। এবার আসা যাক, এবার হচ্ছে যে ভৌতিক ব্যাপারটা ঘটেছে। তখন আমি জিজ্ঞাসা করলাম, আপনারা কি খোঁজ নিয়েছেন এখানে কী ছিল? যে না, সেরকম কোনো খোঁজ নিইনি। খোঁজ নেবেন, আপনি আমাকে জানাবেন। তখন একজন পাশ থেকে বলছে যে, হ্যাঁ আমি বহুদিন আগে শুনেছিলাম এখানে নাকি আগে বাচ্চারা মারা যাওয়ার পর কবর দেওয়া হতো, মানে ছোটো ছোটো বাচ্চারা মরে যাওয়ার পর সেখানে না পুঁতে দেওয়া হতো। তাই বললাম, মাটিতে তো অলরেডি হাড় চলে এসছে। আর একটা ভালো কথা, বাস্তুতে জানবে, বাস্তুতে যদি মাটিতে হাড় মিশে যায়, সে যারই হোক, মানুষের হোক, কুকুরের হোক, সেটা কিন্তু মহাবাস্তু হিসেবে বলা হয়। এমন অনেক ব্যক্তিকে আমি দেখেছি যারা তাদের প্রিয় পোষ্য মারা যাওয়ার পর তাদের বাড়িতেই তাকে সমাধি দেয়। আমি এরকম আজকে একটা কাজ করে এলাম যার বাড়ি থেকে। তো তারা তার বাড়ি থেকে সমাধিটা তুলে ফেলেছে আমার কথা শুনে, এবং তারা নিজে স্বীকার করেছে যে এটা করার পর আমরা অনেক ভালো আছি। এবং আমি এরকম একাধিক কাজ করেছি। আমি আজিমগঞ্জে একটা বাড়িতে করেছি, মুর্শিদাবাদের। আমি আজকে এটা করেছি, সেটা হচ্ছে মধ্যমগ্রামে একটি জায়গাতে। এছাড়াও বহরমপুরে ২-৪টা জায়গায় করেছি। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনার প্রিয় পোষ্য সে মারা যাবে একদিন, সেটাতে কোনো দ্বিমত নেই, কিন্তু বাড়িতে সমাধি দেবেন না। যদি সমাধিস্থ করতে হয় নির্দিষ্ট জায়গায় গিয়ে বাড়ির বাইরে কোথাও দেবেন। এতে বাস্তুটা কিন্তু আপনাদের ভালো থাকবে। কারণ বাস্তু অ্যাকচুয়ালি এনার্জি। বাস্তুর মধ্যে দিয়ে পজিটিভ এনার্জি বেরোয়। এই পজিটিভ এনার্জি যদি আপনারা নিজের হাতে নষ্ট করে দেন, তাহলে আপনাদেরকে তার ক্ষতিটা আপনাদেরকে ভোগ করতে হবে। আবেগপ্রবণ হয়ে তুমি বলছো যে এটা না করতে? একদমই না। কারণ দেখবে আগেকার দিনে, এখন তো এইসব চলেই গেছে ফ্ল্যাট সিস্টেমে। আগেকার দিনের গ্রামাঞ্চলে এখনও আছে, বাড়িতে দেবে গোবর দিয়ে বাড়িটাকে নিকিয়ে দেওয়া হতো, ঠিক আছে? বা ঘর মোছার যে প্রচলন লবণ দিয়ে, বিকজ বাস্তুর যে এনার্জি, যে পজিটিভ বলো বা নেগেটিভ, সেটা ফ্লোর থেকে 6 ইঞ্চি উপর দিয়ে পাস করে। ফ্লোর থেকে 6 ইঞ্চি। হ্যাঁ, মানে তুমি যদি এটাকে দেখতে চাও 6 ইঞ্চি ততটা অব্দি ওই বাস্তুতে এনার্জিটা ফ্লো করে। তো দেখবে আগেকার দিনে চৌকাঠ সিস্টেম ছিল, যেটা এখন পুরো ভ্যানিস গ্রামের দিকে, এবং সেটা কাঠের ছিল। হ্যাঁ, আমরা জানি কাঠ হচ্ছে তড়িৎ কুপরিবাহী। তো মেন গেট থেকে, মেন এন্ট্রান্স থেকে যখনই নেগেটিভ এনার্জিটা বা যে এনার্জিটাই আসুক না কেন, ডাইরেক্ট ফোর্স নিয়ে এন্ট্রান্স নিচ্ছে, ওটা কিন্তু ওই চৌকাঠ আগে আটকে দিচ্ছে।
চৌকাঠের প্রচলনটা এই কারণে ছিল যে এনার্জিটাকে লক করার জন্য। চৌকাঠের আমাদের তো প্রচলনটা ছিল, নিজেদেরই চৌকাঠ নেই, তুমি তো এলে আমার হ্যাঁ বাড়িতে। এখন তো সবাই তুলে দিয়েছে, কিন্তু তুমি গ্রাম অঞ্চলে বাড়িতে যাও বা গ্রাম অঞ্চলে এখনো বেশ আছে, কাঠের চৌকাঠ আর থাকে, হোঁচট খেয়ে যায় মাঝে হোঁচট মাঝে খেয়েছে, গেলে। কিন্তু কাঠের চৌকাঠ কেন, তার কি লজিক কেউ জানেই না, কেন চৌকাঠ করেছে। রাখতেই পারে এমনি, কারণ ওখানে এনার্জিটা লক করা হতো বাইরে থেকে। এবং দেখবে আমাদের বলা তো বাইরে থেকে এলে পা ধুয়ে বাড়িতে ঢুকতে, কারণ হ্যাঁ, তুমি যখন বাইরে থেকে ঘুরে আসছো, হুম, তুমি 100টা জায়গা থেকে হেঁটে আসছো, তার নেগেটিভ এনার্জি তুমি নিয়ে আসছো, ওটাকে বাইরে রিমুভ করে এসো। ওই জন্য বাইরেই কিন্তু আগের দিনে পা ধোয়ার ব্যবস্থা ছিল। ইভেন এখনো বাথরুমও বড় বাইরে বড় ছিল। মন্দিরে ঢুকতে লাগে, যে পুরীর মন্দিরে দেখবে আগে জলে পা ধোয়ায়, অমৃতসরের মন্দিরে পা ধুয়ে ঢুকতে হয়, কারণ ওটা একটা পজিটিভ অরা, পজিটিভ এনার্জি। আমাদের মানে কি বলবো, আমাদের যে হিন্দু শাস্ত্র রয়েছে বা আমাদের যে আর্কিটেক্ট রয়েছে যারা মন্দির বানিয়েছে, তুমি যদি সেই সমস্ত মন্দিরে গিয়ে ভালো করে লক্ষ্য করে দেখবে পুরো বাস্তু মেনে করা। দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে মন্দির, মসজিদ, চার্চ এদের কিন্তু ছাদ ফ্ল্যাট থাকে না, সবই চূড়া থাকে, হ্যাঁ, পিরামিড থাকে বা গম্বুজ থাকে। মানে ঠিক ঠিক, মানে মসজিদ দেখবে মানে ডোম একটা বা গম্বুজ, গম্বুজ টাইপের। পিরামিডের আকারে চার্চ হয়, হ্যাঁ, পিরামিড আকারে। তো পিরামিড একটা কিন্তু বিশাল ভূমিকা রাখে বাস্তুতে পজিটিভ এনার্জি আনার জন্য। ওই জন্যে বলা হয় যে পিরামিডের নিচে যে কোনো জিনিসের এনার্জি 108 গুণ বেড়ে যায়। এবং দেখবে আগেকার দিনে মিশরে পিরামিডের নিচে যে মমি রাখা, তারা কিন্তু তাদের অস্তিত্ব এখনও রয়েছে। এটা বানানোই ওই কনসেপ্টে যে পিরামিডের নিচে কিন্তু এনার্জি খুব ভালো তুমি থাকে। এটা ঠিক বলেছো, মন্দিরও কিন্তু উপরে ফ্ল্যাট হয় না। যারা প্রকৃত জানে তারা কিন্তু ওই রকমই বানায়, এবং দেখবে উপরে তাকালে একদম এনার্জিটা বোঝা যায় ওখান থেকে। এবং মন্দিরে যারা আগেকার দিনে মন্দিরে ওখানে শ্রীযন্ত্রমের স্ট্রাকচার করা থাকে, হ্যাঁ, তো তার নিচে যে বিগ্রহ থাকে সেটা কিন্তু পুরোপুরি পজিটিভলি কানেক্টেড হয়, এবং তুমি মন্দিরে গিয়ে আলাদা একটা পিস ফিল করবে। কোনো মন্দিরে গেলে দেখবে, যখন যদি কখনো শিব মন্দিরে যাও বা শিবলিঙ্গে, দেখবে মাথার পেছন দিকটা ভাইব্রেশন কাজ করে বা ভেতরে একটা অদ্ভুত শান্তি কাজ করে। তুমি চাইলেও মন্দিরকে নেগেটিভ থট আনতে পারবে না, দেবেই না তোমাকে, অটোমেটিক এনার্জি কানেক্ট, যেমন ওয়াইফাই কানেক্ট হয়ে যায় কারোর বাড়িতে গেলে, হ্যাঁ, তেমনি হ্যাঁ, কিন্তু হ্যাঁ। ওয়াইফাই আমাদের শরীরের সাথে এনার্জির সাথে কানেক্ট হয়ে যাবে। তো আমি সব সময়তেই বলি যে যারা একটু এটা নিয়ে ঘাঁটবে তারা বাড়িতে কি এনার্জি ফিল করতে পারবে। কিভাবে? দেখবে তুমি কারো বাড়িতে গেলে, তার বাড়িতে গেলে কথা বলতে ভালো লাগছে না, একটু ঘুমাই, একটু ঝিমাই, পরে দেখছি প্রচণ্ড লো এনার্জি, প্রচণ্ড নেগেটিভ এনার্জি। আর দেখবে কারো বাড়ি থেকে তোমার খুব ভালো লাগে সময় কাটাতে, হ্যাঁ, বেশ কথা বলছো, গল্প করছো, হুম, হুম, হাসি হুম, খুশি হুম, রয়েছো, হুম। প্রচণ্ড পজিটিভ এনার্জি। দেখবে তাদের বাড়িতে পুজো আর্চা ঠিকঠাক হয়, সঠিক স্ট্রাকচারে বাড়ি বানানো আছে, সব কিছু গোছানো রয়েছে। মানে এক কথায় বাস্তু এনার্জি, বাস্তু মানে হচ্ছে এনার্জি। বাস্তু এমন কিছু রাতারাতি চেঞ্জ হয়ে যাওয়া জিনিস নয়। এই বাস্তু নিয়ে প্রাচীন কাল থেকে কিন্তু কাজ হচ্ছে, কিন্তু এখন লোকেরা এটা নিয়ে একটু কেন ভাবছে, কারণ এটাকে এই সমস্ত পডকাস্টের মাধ্যমে লোকের মধ্যে ঢোকানো হচ্ছে যে না, বাস্তু নিয়ে ভাবুন। এবং যারা যারা ফ্ল্যাট কিনছে, ফ্ল্যাট কালচার আসার পর মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, কারণ সব হচ্ছে অ্যাটাচ পায়খানা বাথরুম। আগে টয়লেট কোথায় ছিল? বাড়ি বাইরে থেকে অনেক দূরে ছিল, অনেক দূরে ছিল, হ্যাঁ, একদম। সত্যি। কিন্তু এখন কোথায়? এখন হচ্ছে বাড়ির ঘরের মধ্যে আছে। ঘরের মধ্যে, একদম না। আমার নিজের কলকাতায় ফ্ল্যাট রয়েছে, আমি কোনো অ্যাটাচ পায়খানা বাথরুম নিইনি। ইভেন তার জন্য প্রমোটারকে আমাকে আলাদা টাকা দিতে হয়েছে, সে বানিয়ে ফেলেছিল, কিন্তু আমি বলেছি না। এখন আমি অনেক প্রমোটারদেরকে বলি যে আপনারা বাড়ি বানালে এভাবে বানাবেন যেখানে বাস্তুতন্ত্র মেনটেন হয়, মানুষের ক্ষতি না হয়। তো ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে মানুষ দিশেহারা আজকের দিনে। দেখবে এখন মানুষের মধ্যে ম্যাক্সিমাম প্রবলেম হচ্ছে লোনের চক্করে ভুগছে, স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা, দাম্পত্য হুম, কলহ, বাচ্চা কত রকমের প্রবলেম। তুমি অ্যাটলিস্ট লক্ষ্য করে দেখবে আগেকার দিনে কিন্তু এত সমস্যা ছিল না। না, ইভেন আগেকার দিনের লোকেরা এত ওষুধও খেত না, তাও কতদিন বেঁচে ছিল। এক হচ্ছে যুগ যত আপডেট হয়েছে, মানুষের মধ্যে ভেজাল চলে এসেছে। তারপরে লাইফস্টাইল তো ডেফিনেটলি, মানুষ রাত জেগে দিনের বেলায় ঘুমোয়, কিন্তু আগেকার দিনের নিয়ম কী ছিল? 8টার মধ্যে সবাই ঘুমিয়ে যাবে। 8টা একদম। বা 7:30টার মধ্যে খাওয়া খাওয়া দাওয়া ডিনার কখন হতো? 7:30-8টার মধ্যে কমপ্লিট। কমপ্লিট। তারপরে ভোর ছড়ায় উঠতো। এবং এটাই প্রকৃতির নিয়ম। তুমি ভালো করে লক্ষ্য করে দেখবে, প্রকৃতিতে শুধু মানুষ নেই, পশু পাখি সবাই রয়েছে। রাত্রেবেলায় কোনো পাখিকে উঠতে দেখবে না, রাত্রেবেলায় কোনো পশুকে, সবাই স্থির হয়ে যায়। কিন্তু ভোর 5টা 5:30 যেই সূর্য উঠবে সবাই কিন্তু আবার জেগে যায়। তাই জন্য পাখিদের কোনো দিন সুগার হয় না, থাইরয়েড হয় না। দাদা, তুমি তোর ওই ঘটনাটা একটু শেষ করো। হ্যাঁ। হ্যাঁ, এবার আমি যখন সেই বাড়িতে গল্প করলাম যে বাচ্চা, তো ওরা গল্প জানলো যে ওই বাড়িতে হামেশাই একটি ছোট বাচ্চাকে ঘুরে বেড়াতে দেখা হয়। এবং শুধু তাই না, তারা বল নিয়েও খেলে। এটা খুব ফ্যাক্ট কথা বলছি, এটা আমাদের ঘোড়াবাজারের একটা ঘটনা, বহরমপুরের। তো বলুন ওরা ফিল করছে ঘরে। ফিল করছে না, দেখেছে বল ছুঁড়ে মারছে,
বল নিয়ে খেলছে, মানে এরকমও যদি হয়, যদি জিনিসটা লোকের বিশ্বাস নয়, যাদের সাথে ঘটেছে আমি তাকেও আমার পডকাস্টে বসে বলতে পারবো, তারা বলেছে যে আমাদের এরকম হয়েছে এবং আমি দেখিনি, তাদের কথা শুনে, কারণ আমাকে দেখা দেবে না। বলছে একটা বাচ্চা ছেলে দৌড়ে বেড়াচ্ছে ঘরের মধ্যে এবং বল ছুড়ে, মানে বলটা গায়ে লাগছে, এটা বোঝাচ্ছে, এক আধবার বাচ্চাটাকে দেখা গেছে। তখন এটা রিভিল করা গেল যে ওখানে কিন্তু বাচ্চাদের কবর দেওয়া হতো বা সমাধি দেওয়া হতো এক কথায়। তো এই জন্য বলা হয় আপনারা যখনই কোনো জায়গা জমি কিনবেন বা বাড়ি কিনবেন তার হিস্ট্রি চেক করুন। তো বাড়িটা ঠিক হলো না? হ্যাঁ, ঠিক কেন করা যাবে না? এবার তার বিধি মতে তার নিয়ম আছে কিছু, সেগুলো করতে হবে। তো তোমাদের এরকম কি প্রসেস আছে যে ওই মাটি খুঁড়ে ওগুলোকে বের করতে হবে? বেসিক্যালি দেখো, প্রসেস অনেক রকম রয়েছে। প্রথম কথা যে বাড়িতে করতে গেলে রেডিমেড বাড়িতে তো এটা করা সম্ভব হয় না। না। সেখানে বেশ কিছু যন্ত্র বা বেশ কিছু উপাচারের মাধ্যমে এটা ঠিক করা হয়, পুজো করে বা বাড়ি বেঁধে দিয়ে। আর যেখানে ফাঁকা জায়গা থাকে সেখানে বলা হয় প্রথমে জমিটাকে ভালো করে মাটিটাকে তুলে নিতে, হুম। নতুন জায়গা থেকে ভালো গঙ্গার ধারে কোনো ভালো মাটি নিয়ে এসে ওখানে ফিল করতে। তাছাড়াও জমির কিছু ঊর্জা হয় সেগুলো চেক করতে, যেমন জমিটাকে ভালো করে 2 ফুট বাই 2 ফুট কেটে বা জমির মাঝখানে 4টে প্রদীপ জ্বালিয়ে দিতে বলা হয়। হুম। এবং যেদিকের প্রদীপটা, মানে 4টে প্রদীপ জ্বালে কোনো না কোনো প্রদীপ তো একটা বন্ধ হয়ে যাবে আগে, তো বোঝা যাবে যে সেদিক থেকে হাওয়াটা ফ্লো করছে খুব তাড়াতাড়ি, চেক করা হয়। বালু নিয়ে হাত থেকে ফেলতে হয়, ফেলতে বলা হয়, দেখা যাবে কোন দিকে বালুটা সরছে। সেই গর্তের মধ্যে একদম মানে পরিপূর্ণ করে জল ঢেলে দিতে বলা হয়, দেখতে হবে যে জলটা কতক্ষণে সেটা নিচে নামছে, টাইম দিয়ে দেখতে হবে। এবার শুধু তাই না, অনেক কিছু ফুল রেখে দিতে হবে, দেখতে হবে কদিন ফুলটা ঠিক থাকছে। এছাড়াও কিছু অঙ্কুরিত, যেটা খুব রাতারাতি মানে গাছ হয়, যেমন ছোলা দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দিতে হয় যে কদিনে গাছ হচ্ছে। এইভাবে জমির উর্বরতা চেক করতে হয়। এগুলো কতজন জানে, কতজন করে, এগুলো পড়াশোনা করতে হয়, এগুলো মাটি চেক করতে হয় এইভাবে। এবং মাটি খোঁড়ার সময় দেখতে হবে যে সেখানে কোনো রকম হাড় পাওয়া যাচ্ছে কিনা বা কী কী পাওয়া যাচ্ছে, হাড়ের গুঁড়ো পাওয়া যাচ্ছে কিনা বা কিছু পাওয়া যাচ্ছে কিনা। তারপরে সেটাকে ঠিকঠাকভাবে বিধিসম্মতভাবে যে আমাদের সমস্ত হিন্দু শাস্ত্রে যে সমস্ত পুজো আর্চা রয়েছে সেটা করে ঠিক করে মানে ভিত স্থাপন করতে হবে। এবং শুধু তাই না, ভিত স্থাপনের জন্য ব্যাপার আছে, আমাদের যে সর্পশক্তি রয়েছে বাস্তুতে সেটাও কিন্তু মাটির মধ্যে ঘুরে বেড়ায়। এবং যখন খনন করা হবে তার পুচ্ছ আর মাথা এই দুটো যেন আঘাত না পড়ে, এটাও কিন্তু প্রতি 3 মাসে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ঘুরে বেড়ায়। মানে তুমি চাইলে সবসময় ঈশানকোণ থেকে খনন করতে পারবে না, তুমি চাইলে অগ্নিকোণ থেকে পারবে না। আগে জানতে হবে যে ওই মাসে, যে মাসে তুমি খনন করছো, সর্পশক্তি কোথায় বিরাজমান, সেইটা দেখে তোমাকে খুঁড়তে হবে। হুম। দাদা তুমি তো এটা একটা বাড়ির ব্যাপারে বলছিলে, একজনের নিজস্ব বাড়ি। তুমি কি এরকম কমার্শিয়াল যে কাজগুলো যেমনি হোটেলে, সেখানে কি এরকম কোনো কিছু ফিগার আউট করেছো? হোটেলে দেখো, হোটেল নিয়ে আমি বলি, হোটেল বলো ফ্ল্যাট বলো, একটা অনেক কিছু নিয়ে আমি কাজ করেছি। প্রথমে আমি একটা বলি, যারা কমার্শিয়াল সাইড নিয়ে কাজ করে সেখানে বাস্তুদোষ থাকবেই, 100% কিওর করা সম্ভব নয়। কারণ বাস্তুতে ফ্ল্যাটের কোনো কনসেপ্টই নেই। তুমি কোনো বাস্তু রেফারেন্স বুকে দেখাতেই পারবে না এখানে বাস্তুতে ফ্ল্যাটের কোনো, মানে এইটা তো আমাদের তৈরি করা বিদ্যা নয়। এই বিদ্যাটা এসছে কবে? যুগ যুগ বছর ধরে। আমাদের বাস্তুর ইঞ্জিনিয়ার বলা হয় বিশ্বকর্মাকে। হ্যাঁ। তো একটা সিম্পল কথা বলো, এখনকার দিনে যদি আমাদের রোগ হয় আমরা কী ওষুধ খাই? অ্যালোপ্যাথি। তুমি অ্যালোপ্যাথির কি কোনো উদাহরণ তুমি প্রাচীনকালে পেয়েছো? না। কি ওষুধ দেওয়া হতো বলো তো? আয়ুর্বেদিক। আয়ুর্বেদিক। যখন লক্ষণের সমস্যা হয়েছিল, রাবণ এই আমাদের বাজরং বলি, হনুমান কি নিয়ে এসেছিল? সঞ্জীবনী বটি, মানে গাছ নিয়ে এসেছিল, কোনো ট্যাবলেট নিয়ে আসেনি, না, পাহাড় নিয়ে চলে এসেছিল। তাহলে এই যে জড়িবুটি বা গাছ, এগুলো অ্যাকচুয়ালি কিন্তু ভেষজ থেকে কিন্তু ওষুধ তৈরি হয়। কিন্তু এখন কমার্শিয়াল টাইমে এসে ড্রাগ সিস্টেমের মাধ্যমে এটাকে কিন্তু মার্কেটিংয়ের জন্য ডাক্তারদের দ্বারা এটা কিন্তু এটা বিশাল মার্কেট তৈরি করা হয়েছে। ঠিক তেমনই বাস্তুতে যে নিয়ম মেনে করতে বলা হয় সেগুলো কিচ্ছু মানা হয় না, যার জন্য মানুষের লাইফস্টাইল পুরো শেষ। মানুষ এখন ইএমআইয়ের চক্করে, যেটা বললাম আমি। তো আমি এরকম কাজ করেছি যেখানে দেখেছি যে কোনো প্রজেক্টের মিডিলে যদি কোনো গর্ত বা পুকুর বা গর্ত, মানে কী বলবো, ওটা নিচু থাকে, নিচু ডোবা, সেটা শেষ, সেই প্রজেক্ট চলবে, অর্থাৎ ব্রহ্মস্থান পুরো নষ্ট। মাটি ফেললেই তো উঁচু হয়ে গেল। কিন্তু করবে না তো, তারা তো ওটাকে রেখেছে সেন্টারে গর্ত, যাতে ওইখানটা আবার না খুঁড়ে তারা ওটাকে ওইভাবে মেনটেন করছে, মানে গোটা প্রজেক্টের মাঝখানটা সুইমিং পুল বানিয়ে দিয়েছে ধরে নাও, সেই প্রজেক্ট শেষ। আমি মন্দারমণিতে একটা কাজ করে এসেছিলাম, আমি বারণ করেছিলাম ওনাদেরকে, ওনারা সাউথ ইস্টের দিকে করেছিল, তারপরে ওনারা
শোনেননি, ওনাদের মতো করেছেন, প্রবলেম হয়েছে আমি পরে খবর পেয়েছি। তো কখনোই কোনো বড় প্রজেক্টের সেন্টারে সুইমিং পুল বা জলাধার করা উচিত নয়। এবং আমি কমার্শিয়াল ক্ষেত্রে অনেক কাজ করেছি, ফ্ল্যাট ক্ষেত্রে বা যারা বড় বড় কমার্শিয়াল মানে কী বলবো ডেভেলপমেন্ট করে। তো এখানে আমি একটা কথা বলে রাখি, দেখবে অনেকের ক্ষেত্রে বলে আমি প্রজেক্ট শুরু করতে করতে আমার একটার পর একটা প্রবলেম শুরু হয়েছে, প্রজেক্ট শুরু করতে করতেই আমার এই জায়গায় ক্ষতি হয়েছে। অর্থাৎ সে যখন প্রজেক্টটা শুরু করছে সে তো রাতারাতি শেষ করছে না, একটা প্রজেক্ট শুরু করলে অন্তত 3-4-5 বছর তো লাগবেই। দেখা গেল সে প্রজেক্টের এন্ট্রান্সটা ভুল রেখেছে, ভুল জায়গায় মেশিনটা বসিয়ে দিয়েছে নিয়ে গিয়ে যে ডিজিটা রাখবে, বা ভুল জায়গা থেকে খনন শুরু করছে, ক্ষতি হবে। আমি আজকেই বলছিলাম যেখানে কাজ করতে গেছিলাম, তারা বলছিল যে এই দিক থেকে আমরা শুরু করব আমাদের প্রজেক্টের ইন্টারেস্টটা। না, একদমই না, এটা সাউথ ওয়েস্ট। প্রজেক্ট শুরু করতে করতে দেবে কোর্ট কেস লিটিগেশন চলে আসবে বা স্টে অর্ডার চলে আসবে। ইভেন যখন কেউ প্রজেক্ট করবে, ফ্ল্যাট তো বাস্তবতে বানাবে, খনন থেকে শুরু করে সেটাও বাস্তবতে করা ভালো। একটা জিনিস বলো তো, এই বাস্তু মধ্যে তন্ত্রের কতটা ভাগ আছে? ব্যাপারটা হচ্ছে বাস্তুতে ডেফিনেটলি তন্ত্রের ভাগ রয়েছে, তন্ত্রকে তুমি অস্বীকার করতে পারো না, কিন্তু কতজন জানে তন্ত্র? আমার মনে হয় তন্ত্র নিয়ে ম্যাক্সিমাম লোক ব্যবসা করে, কারণ এগুলো বললে আবার আমাকে নিয়ে অনেক লোকের অনেক রকম কথাবার্তা শুরু হবে। কিন্তু সত্যিকারের তান্ত্রিক যারা বা তান্ত্রিক গুরু যারা, তারা কিন্তু খুব একটা মানে প্রচারে আসে না। না। ইভেন বললে তুমি বিশ্বাস করবে না, তন্ত্রের মধ্যে অনেক তান্ত্রিক আছে যারা ম্যাজিক করে, অনেক তান্ত্রিক আছে যারা অনলি ম্যাজিক করে, ম্যাজিক মানে যেরকম ম্যাজিক দেখানো হয় না। আমি অ্যাকচুয়ালি একজন স্যারের কাছে ম্যাজিক শিখেছিলাম, আমি তার নাম নেবো না। তো সেখানে স্যার বলেছিলেন যে এগুলো অনেক তান্ত্রিকরা আমাদের কাছ থেকে শিখে গিয়ে ইউজ করে, এই যে জল ছিটিয়ে আগুন দিয়ে দেওয়া বা নানা রকম ট্রিক্স হয় না। তো তন্ত্র যদি সঠিক ঠিকঠাক জানা যায়, তন্ত্র এমন একটা পাওয়ার, মানে তুমি একজনকে সঠিক মন্ত্র পাঠ করে চেয়ারে বসিয়ে রাখতে পারো, তন্ত্রের এতটাই ক্ষমতা রয়েছে তন্ত্র মন্ত্রের। কিন্তু এগুলো এখন লুপ্তপ্রায়, আর যারাও জানে তারা সঠিকভাবে প্রয়োগ করে কিনা আমার সন্দেহ। তবে হ্যাঁ, একটি বাড়িতে তুমি যদি ভুলভাল তন্ত্র বা মন্ত্র প্রয়োগ করো, সেই বাড়ির বাস্তু কিন্তু গন্ডগোল হবে। অনেক তোমার হয় কাছে না, এরকম কোনো এক্সাম্পল আছে? প্রচুর 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 একটা ভরি দাও ভরি। না, একটা দাও না। আমাদের বহরমপুরে একটা ঘটনা বলি। আমাদের ওখানে একটা আশাবাড়ি ফ্ল্যাট রয়েছিল, ওখানে একজন তান্ত্রিক একটি মানুষের কোনো দোষ কাটাবে বলে গিয়ে, মানে সে অ্যাকচুয়ালি ভণ্ড, তান্ত্রিক বলা ভুল, সে চিটিংবাজ ছিল এক নম্বরে। সে সেই মানুষটাকে খুন করে, মানে সেই মাকে আর মেয়েকে খুন, এখন সে জেল খাটছে। তো সেটা নিয়ে একটা দেখবে খবরের কাগজে বেরিয়েছিল, সেটা নিয়ে তো একটা মার্কেটে বিশাল এফেক্ট হয়েছিল যে তান্ত্রিক ভণ্ডবাজি করে। ব্যাপারটা কী জানো তো, ব্যাপারটা হচ্ছে ডাক্তার পড়তে গেলে, ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে একটা নির্দিষ্ট ডিগ্রি নিয়ে তুমি পাস করতে পারবে, কিন্তু অ্যাস্ট্রোলজার বা বাস্তুবিদ বা তান্ত্রিক হতে গেলে যে কেউ হতে পারে। আর এখানেই সমস্যা হচ্ছে, যারা কিছু করতে পারে লাস্টে তারা তান্ত্রিক, জ্যোতিষী বা বাস্তুবিদ হয়ে যায়, সেখানে কোনো ডিগ্রি লাগে না, যার জন্য যে যা পারে ক্ষতি করে চলে আসে। এর ব্যাপার হচ্ছে যদি তুমি সঠিকভাবে মন্ত্র উচ্চারণ না করো, সঠিকভাবে সঠিক ক্রিয়া না করো, তোমাকে তার রিভার্স এফেক্ট পেতেই হবে। আমি এমনি তন্ত্র লাইন থেকে 10 হাত দূরে থাকি। তুমি যখন কাজ করো, আমি তোমার কিছু ছবি দেখছিলাম, সেখানে দেখলাম তুমি মাটি খুঁড়ে সেখানে যন্ত্রম প্রয়োগ করো। এক্স্যাক্টলি, এবার ওটা বলি, তো তন্ত্রই তো হলো। না একদম না। তাহলে তন্ত্রতে যেটা বলে দিই, ওগুলোতে কিন্তু কোনো রকম, ওগুলো হচ্ছে একটা নির্দিষ্ট শেপ। হ্যাঁ, আমাদের বাস্তুতে বলি, আমাদের বাস্তুতে যে 5টা তত্ত্ব রয়েছে, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, যে 5টা তত্ত্ব রয়েছে, তো এই 5টা তত্ত্বের 5 রকমের সিম্বল রয়েছে। যেমন ওয়াটার হলে হচ্ছে ওয়েভি, চাঁদের মতো দেখতে, মানে ঢেউ খেলানো। যেটা আমাদের এয়ার রয়েছে ইস্টের দিকে, সেটা হচ্ছে তোমার রেক্ট্যাঙ্গুলার আর ওভাল, ওটাকে উড এলিমেন্টও বলছে, ওটার কালার গ্রিন অ্যান্ড ব্রাউন। সাউথ ইস্টের হচ্ছে তোমার ত্রিভুজ, ট্রায়াঙ্গেল, দেবে আগুন যখন জ্বলে দেবে ত্রিভুজের আকারে ওঠে, ওটার এলিমেন্ট হচ্ছে কপার। সাউথ ওয়েস্ট হচ্ছে আর্থ এলিমেন্ট, ওটা হচ্ছে স্কোয়ার। আর যেটা নর্থ ওয়েস্ট, সেটার হচ্ছে তোমার গ্রে কালার, এবং সেটার এলিমেন্ট হচ্ছে তোমার স্পেস এলিমেন্ট, সেটা হচ্ছে তোমার রাউন্ড। দেখবে আমি যে হেলিক্সগুলো ইউজ করি, সেগুলো কিন্তু এই কালারের এবং এই মেটাল দিয়ে তৈরি এবং এই শেপের, আমার কিন্তু সব একরকম নয়। যেটা নর্থ ইস্টের বা নর্থের সেটা ওয়েভি, সাউথ ইস্টেরগুলো হচ্ছে ট্রায়াঙ্গেল, সাউথ ওয়েস্টার স্কোয়ার, আর নর্থ ওয়েস্টারটা হচ্ছে রাউন্ড। তো এগুলো হচ্ছে আলাদা কনসেপ্ট। এগুলো হচ্ছে যে ডায়াগ্রামটা রয়েছে, সেই ডায়াগ্রামটাকে ইউজ করে আমরা কাজ করি।
তো তুমি কোনো মানে জাস্ট দিয়ে দিলেই তো হলো না, না, সেটা ওটাকে তাহলে পুজো অবশ্যই করো ওটাকে তো। জাগ্রত, হ্যাঁ, এটার জন্য আলাদা পুরোহিত রয়েছে, আলাদা লোক হ্যাঁ, রয়েছে। কিন্তু তারা তান্ত্রিক নয়। তান্ত্রিক যেমন না, তারা জনপুরীত, হ্যাঁ, পুরোহিত তারা তান্ত্রিকের বলছে। জিনিসটা আলাদা। পুজোর যেমনি মানে তান্ত্রিক হচ্ছে কি বলতো, তোমাকে একটা এমন কিছু, তুমি ধরো বললে আমার অমুকজন হারিয়ে গেছে, আমি তাকে নিয়ে আসতে চাই, এরকম অনেকে বলে না হুম বশীকরণ হুম করতে চায়। হুম হুম কিন্তু বশীকরণ জিনিসটা অতটা সোজা জিনিস নয়। আবার হয় না আমি বলছি না, কিন্তু বশীকরণ তাহলে তো পৃথিবীতে সবাইকে বশীকরণ করা যেত। হুম। প্রথম কথা হচ্ছে সেই মানুষের সঙ্গে যাকে তুমি করবে বা যার সঙ্গে তোমার বশীকরণ হবে তার সঙ্গে তোমার পরিচয় থাকতে হবে এবং তার চাটও দুর্বল হতে হবে, নাহলে হবে না। এবারে এইসব জিনিস নিয়ে অনেক বিতর্ক অনেক রয়েছে। বিতর্ক থাকবে। হ্যাঁ, তবে কিন্তু আমি সিম্পল বলতে চাই, সিম্পলভাবে জিনিসটাকে দেখাই ভালো। হুম, মানে আমাদের লাইনে ছোট জিনিসকে বড় করে দেখানোর একটা টেন্ডেন্সি রয়েছে, যাতে মানুষের মধ্যে ভয় ঢুকে, ভয়ে ভক্তি আসবে। কিন্তু ভয়ের ব্যাপার না, আমি চাই লোকে অ্যালার্ট হোক। আমি কখনোই বলছি না আপনাকে ডেকে নিয়ে এসে আপনার রেমেডি করতে, আমি হুম, রেমেডির এগেনস্টে, অলওয়েজ আমি রেমেডির এগেনস্টে। আমার যারা ক্লায়েন্ট রয়েছে তারা জানে, আমি সবসময় বলি যতটা পারবে চেঞ্জ করে নিয়ে করো। কিন্তু এখনকার দিনে ফ্ল্যাট কালচারে বাড়ি ভেঙে করা বা টয়লেট সরিয়ে করা কখনোই পসিবল নয়। তখন আমাকে বাধ্য হয়ে তার রেমেডি বলতে হয়। হুম। কিন্তু আমি বলি যে সঠিকভাবে সঠিক জিনিসটাকে তৈরি করে দেবে, রেজাল্ট 100% পাবে। আমি রেমেডির এগেনস্টে যাই ওই জন্য। এবার যেখানে রেমেডি উপায় নেই সেখানে করতেই হবে, নাহলে তো তাকে আমাকে অনেকে বলতে আমি কিছু করতে পারবো না, তুমি এটা ছাড়া এটাকে রেখে কি করতে হয় বলো, তখন বাধ্য হয়ে আমাদের বলতে হয়। এবং আমি এটাও বলে দিই, রেমেডিতে 100% রেজাল্ট পাবেন না, 60 থেকে 70% রেজাল্ট পাবেন, 100% কখনোই পাবেন না। দাদা তোমাকে আমি প্রায় ১ মাসের বেশি পর আমি তোমাকে পেলাম। কারণ তুমি ১ মাস আগে আমাকে ফোন করেছিলে যে, "কৌশিক আমরা পডকাস্ট করব।" আমি বললাম, "দাদা কবে করব?" বললো, "আমি জানি না।" তুমি বলেছিলে। কারণ তুমি এতটাই ব্যস্ত থাকো এবং এতটাই তোমার কাজে নিয়ে তুমি থাকো। আর যদি তোমাকে খুঁজতে হয়, লোকদের তো নাম্বার দেওয়া আছে। তো তোমাদের কি মানে তোমার কি এরকমই চলে? মানে এরকমই ব্যাপারটা? সত্যি কথা বলতে আমার মার্কেটে একটা বদনাম আছে, এটা আমি অকপটে স্বীকার করে নিচ্ছি। বদনাম এই কারণে বলছি, যদি বলি সবসময় তো আমি ভালো, এটা মিথ্যা কথা বলা হবে, এটা হতে পারে না। যে একটা মানুষ সব দিক থেকে ভালো, দেখবে 24 ক্যারেট গোল্ডে কিন্তু সোনার জিনিস বানানো হয় না, সেখানে একটু খাত থাকে, তবেই হুম, হুম, হুম। সোনার জিনিস হয়। তো বদনামটা হচ্ছে এটাই আমার, যে আমাকে সহজে পাওয়া যায় না, মানে আমি আমি ভাবছিলাম তুমি মানে অন্য কথা না, বলবে। আমাকে এটাই আমার বদনাম কেন, যে সবাই ফোন করে একটা কথাই বলে, তুই তো এখন ভিআইপি হয়ে গেছিস, বা কেউ কেউ এটাও বলে যে তোকে পাওয়া এখন হাতের বাইরে, কিন্তু বেসিক্যালি এরকমটা নয়। সময় সমস্যাটা হচ্ছে এটাই, যে সময়ের সঙ্গে আমাকে কাজ করতে হয়। একদম। এটা কিন্তু মানে ওই 5 মিনিটের বা 2 মিনিটের ম্যাগি নুডল নয়। একটা ক্লায়েন্ট যখন আমাকে সমস্যা নিয়ে আসে, তুমি বলো একটা ক্লায়েন্ট আমি যাকে চিনি না, 2 মিনিট আমি তাকে কি করে বুঝবো, অ্যাটলিস্ট তার সঙ্গে আধ ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা তো কথা বলতে হবে। হুম, হুম, হুম। এবার সেই মানুষটা আমার সঙ্গে 1 ঘন্টা কথা বলে যখন ফ্রি হয়, তখন গিয়ে আমি নিজেকে সার্থক মনে করি। হুম। তাহলে এরকম যদি আমি সারাদিনে 4 ঘন্টা চেম্বার করি, আমি 4টে লোক দেখতে পাবো। সেখানে আমার কাছে রোজ তুমি দিনে কটা লোক দেখো? আমি হার্ডলি 3-4টে, আমি অন ক্যামেরা বলছি। তুমি এর বেশি দেখো না? না, আমি কত লোককে ঘুরিয়ে দিয়েছি, কত লোককে। ইভেন আজকেও আমি এই যে পডকাস্টের শুটিং করছি, বা আমি যে তুমি ১.৫ মাস পর আসছো তুমি। হ্যাঁ, তাহলে আমাকে এখনো আজকে আমার হোয়াটসঅ্যাপে আমি দেখাতে পারবো লাইভলি, যে কত লোক আমাকে ফোন করে মেসেজ, আমি সবাইকে বলেছি যে সোমবারের পর মঙ্গলবারের পর আপনি আসুন। কারণ আমি অ্যাটলিস্ট মনে করি যে কারো সমস্যা নিয়ে বসে আলোচনা করাটা এটা ছেলে খেলা নয়। এই কারণে ছেলে খেলা নয় যে আমার কাছে এটা প্রফেশন, ভালো করে বুঝতে হবে। এটা আমার কাছে প্রফেশন, সে আমাকে দেখালো, টাকা নিলাম, হয়ে গেল। কিন্তু সে এসছে তার প্রবলেমটা সলভ করার জন্য। হুম। যতক্ষণ না সেটা আমার প্রবলেম আমি ভাববো, ততক্ষণ সেটা আমি ঠিক করতে পারবো না। দ্বিতীয় কথা হচ্ছে এটাও, যে আমি কখনোই দাবি করি না আমার কাছে আসলে 100% আপনার সমস্যার সমাধান হবে। তৃতীয় এটাও, আমি কখনোই বলি না আই অ্যাম দ্য বেস্ট। আমি ছাড়াও বহরমপুরে বহরমপুরের বাইরে অনেক ভালো, ভালো বাস্তুবিদ রয়েছে। ইভেন আমি এটাও বলছি, আমি যখন কোনো প্রবলেম নিয়ে ঠিকঠাকভাবে সলভ করতে পারি না বা আমার মনে হয়, আমি সঙ্গে, সঙ্গে আমি সেই সমস্ত ক্লায়েন্টদেরকে, আমার যারা গুরু রয়েছেন, কারণ গুরু ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। আমি যে সমস্ত শিক্ষকদের কাছ থেকে শিখেছি, আমি তাদেরকে রেফার করি। তুমি যদি চাও তুমি গুরুদের নাম নিতে পারো। ডেফিনিটলি আমার বাস্তুতে যেমনি, আমি সত্যি কথা বলতে বাস্তুর একটা মজার গল্প আছে। আমি যখন অ্যাস্ট্রোলজিটা নিয়ে পড়াশোনা শুরু করি ২০১০ সাল থেকে, তখন বাস্তুকে আমি জানতাম না। তো আমি দেখি আমি এত লোকের উপকার করছি বা এত লোকেরকে আমি গাইড করছি, নাম হচ্ছে, কিন্তু আমি সেভাবে সাকসেসফুল না। কোথাও না কোথাও তো একটা প্রবলেম রয়েছে। কি আছে, কি আছে? তো তখন সবে বাস্তুটা উঠছে আরকি ২০১৬ সাল ১৭ সালে মানে মার্কেট হচ্ছে। তো সেই সময় আমি বাস্তু নিয়ে পড়াশোনা করার জন্য গুজরাট যাই। গুজরাটে জিতেন পিরামিড বলে যেটা আছে, জিতেন ভাট উনার অ্যাসিস্ট্যান্টদের সাথে বসে। এরপরে আমি পুনেতে মায়াঙ্ক বারজাতিয়া, গুগলে সার্চ করলে পাবে, মায়াঙ্ক বারজাতিয়ার কাছে আমি ক্লাস করেছি। এছাড়াও মুম্বাই আসলাম খান স্যার রয়েছেন বাস্তুর উপরে। তো
এছাড়াও কলকাতায় আমার যিনি গুরু পিনাকি পাল স্যার, বাস্তুমঙ্গল, আমি ওনার কাছেও ক্লাস করেছি। তো আমার একাধিক বাস্তুবিদ স্যার রয়েছেন। এছাড়াও আহ, সত্যি কথা বলতে অ্যাস্ট্রোলজিতে আমি প্রচুর শিক্ষকদের সাথে কাজ করেছি, মানে যারা আমাকে শিখিয়েছেন, কিন্তু এখন হয়তো সবার নাম মনেও নেই। তবে যার হাত ধরে আমার অ্যাস্ট্রোলজি শুরু হওয়া, তিনি হচ্ছেন উদয়বাবু বলে একজন রয়েছেন। উনি কিন্তু কোনো প্রফেশনাল কাজ করেন না। এছাড়াও আরও রয়েছেন যেমন শান্তনু স্যার রয়েছেন, বিশ্বজিৎ স্যার রয়েছেন, অভিজিৎ স্যার রয়েছেন। এনারা সবাই আমার গুরু। এবং সবথেকে মজার কথা হচ্ছে, সত্যি এই সমস্ত গুরুরা এত ভালো গাইড করে আমাকে টিল নাও। আমি এখনও ক্লাস করি। সবথেকে মজার ঘটনা বলি, এখনও আমার একটা ক্লাস চলছে। হ্যাঁ, মানে হ্যাঁ, আমার প্রতিদিন আমার ক্লাস চলে। আমি এখনও শিখছি। মেডিকেল অ্যাস্ট্রোলজির উপর একটা কোর্স করছি। মেডিকেল অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোলজি। হ্যাঁ, যে কোন গ্রহ কোথায় থাকলে কি প্রবলেম হবে। বাস্তুতে অ্যাস্ট্রোলজি, বাস্তুর সাথে অ্যাস্ট্রোলজি, বাস্তুর তোমার সাথে। এটা শেষ হলে, তোমার যখন এই পড়াশোনাটা শেষ হয়ে যাবে, তুমি একবার না না না, ভুল কথা, ভুল। আমাদের লাইনে কোনো শেষ না নেই। না না, তোমার মেডিকেল হ্যাঁ অ্যাস্ট্রোলজি যেটা বলছি, হ্যাঁ তুমি যদি তোমাদের একটা কোর্সের একদম ব্যাপার আছে একদম একদম 6 মাস 1 বছর একদম একদম হয়ে গেলে কিন্তু তুমি পডকাস্ট করবে আমার সাথে এই বিষয়ে। অবশ্যই করব। আমার ঠিক কাছে আছে। মানে আমি তোমাকে এরকমও বলতে পারি, আজকে জাস্ট দু চারটে হিন্টস দিচ্ছি। তোমার বাড়িতে একটা ভুল জায়গাতে ওয়াশিং মেশিন রাখার জন্য তোমার বাড়িতে কি ক্ষতি হতে পারে সেটা আমি বলতে পারবো তোমাকে। এবার ব্যাপার আছে, এই তোমার পডকাস্টে ধরুন সব রকমেরই কাস্টমার থাকে বা সব রকমেরই ক্লায়েন্ট থাকে। হুম। অনেকে এটা এগ্রি করবে না। দেখো, কি এগ্রি করলো কি এগ্রি করলো সেটা আমার কাজ নয়। আমি যেটা শিখেছি জানি সেটাই আমি বলবো। কিন্তু আমি কখনোই বলছি না যে আমার কথা 100% আপনাকে সহমত হতে হবে। কিন্তু এগুলো হয়। তো এটাই হচ্ছে ব্যাপার, যে আমি যখনই কোনো প্রবলেম সলভ করতে পারি না, সেখানে আমি আমার গুরুদের পরামর্শ বা সাহায্য নিই। গুরু ছাড়া আমার কোনো অস্তিত্বই নেই। আর এই বিদ্যাটা হচ্ছে কিন্তু গুরুমুখী বিদ্যা। একদম। এবং যারা যারা গুরু, এখন কোর্স টোর্স হয়েছে, কিন্তু হ্যাঁ, একটা যারা সময় ছিল যখন গুরুকে কোর্স ছিল না। অস্বীকার করে, যারা গুরুর কে মানতে চায় না, এবং অনেক গুরুও পেয়েছি আমি, যারা হতে পারে সুপার হিউম্যান পার্সন, যারা কোনোদিন কোনো গুরুর কাছে শেখেনি হয়তো সেই গুরু, এবং তারা স্টুডেন্টকে বা শিষ্যকে উঠতে দেয় না। তো এরকম গুরুও পেয়েছি। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে সেটা না, ঘটনাটা হচ্ছে যে আমি যদি কাউকে সম্মান জানাই বা কাউকে যদি আমি বড় করি, তাহলে তো আমি ছোট হচ্ছি না কোথাও। না না। তা আমি কেন বলবো না তার নাম? কেন? সে তো আমার সত্যি, তার জন্যই তো আমি আজকে করে খাচ্ছি। সে শিখে দেখো, সে পয়সা নিয়েছে বা সে এটা তো দিতেই হবে, নাহলে হবে না। একটা না। বিনিময় কথা থাকবেই। কিন্তু সে তো সত্যি ঠিকঠাক শিখিয়েছে বলে আমি যতটা পারছি বলতে পারছি। তো এটা মানতেই হবে। আমি মনে করি যে কখনো কেউ কারোর জন্য কিছু করলে যদি সে তার কৃতজ্ঞতা স্বীকার না করে, সেটা অন্যায়। এবং এটার রেজাল্ট স্বয়ং ভগবান বা উপরওয়ালা দেয়। মানে আমি ধরো ধরো আমি আমি কারোর জন্য ভালো করেছি, কিন্তু বা কেউ আমার জন্য করেছে, আমি তার নাম নিচ্ছি না, আমি তাকে বদনাম করছি, তাহলে তার কোনো প্রবলেম নেই। সেটা ভগবান তাকে ঠিক ভালো দিয়ে দেবে। একদম। আমাকে কিন্তু বুঝিয়ে দেবে আমি কোথা থেকে উঠে এসেছি। আমি এখনও টিল নাও বলি, বহরমপুরের বুকে যে কোনো অ্যাস্ট্রোলজার, যে কোনো বাস্তুবিদ, যদি সবার সাথে কম বেশি আমার খুব ভালো সম্পর্ক। আমার কেউ কম্পিউটার না, সবাই আমার ভাই বন্ধু। এবং তারা আমাকে খুব সম্মান করে, এবং তাদের সাথে আমার খুব ভালো কথাবার্তা চলে। এমন নয় যে যে আমার কাছে কেউ সমস্যা নিল তাকে আমি ছোটো করে বড় হলাম, কারণ এগুলো উচিত না। এগুলোতে কী হবে, তোমার নিজের অরা খারাপ হয়ে যাবে। কন্টিনিউসলি তুমি যদি কারোর সম্বন্ধে কুৎসা রটাও, এটাও কিন্তু ব্যাপার, এটা ফ্যাক্ট। তুমি যত বেশি নেগেটিভ কথা বলবে, নেগেটিভ কারণে তোমার মধ্যে সেটাই চলে আসবে। এবং আরও একটা মজার ঘটনা বলি, কারোর জন্ম ছকে গ্রহগত পজিশন দেখে বোঝা যায় তার বাড়িতে বাস্তুদোষ আছে কিনা। যেমন চতুর্থ ঘর থেকে বিচার হয় গৃহ, মান সম্মান, সুখ, মা। তো সেই ঘরে যদি কোনো নেগেটিভ প্ল্যানেট বা ম্যালিফিক প্ল্যানেট বসে, সেই বাড়িতে বাস্তুদোষ থাকবে। বিশেষ করে কেতু, রাহু বা মঙ্গল রাহু থাকলে, যাদের বাড়ি জন্মছকের চতুর্থে মঙ্গল রাহু, তাদের কিন্তু বাড়িতে অগ্নিসংযোগ ঘটে, চুরি ডাকাতির মতো ভয়ঙ্কর ঘটনা ঘটে। তো আমি তখন তাদের সাবধান করে দিই যে আপনারা কিন্তু সাবধান থাকবেন, কারণ প্রত্যেকটা প্ল্যানেটের কি নেচার সেটা আমি জানি। যে কে তোমার বাড়িতে চুরি করাবে, কে তোমাকে বাড়ি থেকে বার করবে, কে তোমাকে না খেতে পেয়ে মারবে। তো বাস্তু অবশ্যই মেনে কাজ করা উচিত। আমি মনে করি যারা মানতে পারছেন না, তারা যতটা পারবেন ততটা মানুন। এরপরে যারা এটাকে নস্যাৎ করছেন, তাদের ভগবান ভালো করুন। দাদা, আমরা একেবারেই শেষের দিকে আছি, এবং আমি একটা কথা বলে তোমার একদম। ঘটনাতে যাব, যেটা হচ্ছে যে আমরা আজকে শুট করছি কিন্তু হুম, রাত্রি 10:30 বাজতে যায়। একদম। সেটাও তুমি জানো কেন, যে আমি হ্যাঁ। সারাদিন টাইম দিতে পারিনি। মানে আজকে সত্যি, মানে এটা আপনাদের বিশ্বাস হবে কিনা আমি জানি না, কারণ আমার কাছে এখন ঘড়ি টড়ি আমি পড়িনি। কিন্তু মানে আমার কাছে কি, ভাই তোর কাছে ঘড়িটা আছে কি? ঘড়িটা একটু দে, আমি তাহলে দেখাই যে কটা সত্যি কটা বাজে। মানে যদি, হ্যাঁ এই যে দেখুন, দেখা যাচ্ছে ভাই, দেখ তো একটু, দেখা যাচ্ছে, দেখুন। মানে আমরা এতটাই সত্যিকারের ব্যস্ত থাকি, মানে হুম, মানে দাদা এতটাই সত্যি ব্যস্ত থাকে, যার জন্য
এটা মানে মানে আমার এটাই কিছু প্রথম করার নেই মানে। আমার প্রথম এটাই ক্রাইটেরিয়া ছিল, আমি কিন্তু শুট করবো রাত্রেবেলা, কারণ সারাদিন হ্যাঁ, কাজ হ্যাঁ, করি, আমি হ্যাঁ, কিন্তু রাত্রেবেলায় শুট হ্যাঁ, করবো। আমাকে কালকে না পরশুদিন তুমি ফোন করেছিলে যে এবং আমি এরকমও হয়েছে, আমি ভাবছি যে রাত্রি আমার 9:30টার সময় আসবে দাদা, যাবে বাড়ি, বলে কৌশিক তুমি চিন্তা করো না, তো আমি ঠিক হয়ে মানে আমার ইউটিউব ভিডিও যেগুলো রয়েছে, আমি যেগুলো হুম, শুট করতাম আগে হ্যাঁ। বা এখনো চলে, সেগুলো ম্যাক্সিমাম শুট করা হচ্ছে রাত্রি 1:30-2টোর পর। একদিন এরকম হচ্ছে শুট করার পর আমি 4:30টায় ঘুমোতে গেছি, মানে আমার কিছু কিছু ভিডিওতে ধরাও পড়েছে, আমি ঘুম চলে এসছে আমার চোখে। তো থ্যাংক ইউ দাদা, তোমার সাথে যে কথা বলছি, এত দূর থেকে তুমি এসছো সেটার জন্য খুবই থ্যাংক ইউ। এবং আমরা একেবারে শেষের দিকে আছি, যদি তুমি একটা ভালো ঘটনা যদি সব দর্শকের জন্য। ভালো ঘটনা বলতে প্রথম কথা হচ্ছে ঘটনা মানে কি বলতো, ঘটনা আমার কাছে অনেক রয়েছে। আমি আবারও বললাম যে কোনটাকে ছেড়ে কোনটা বলবো এটা বলা খুব মুশকিল। একটা তো বললাম ভৌতিক ক্ষেত্রে। ব্যাপারটা হচ্ছে আমি এরকম একটা ঘটনার সাক্ষী ছিলাম আমাদের এই কর্মক্ষেত্রে, যেখানে একটি মানুষের বাড়িতে পরপর 3 থেকে 4টে লোক মানে র্যান্ডামলি ক্যান্সারে মারা গেছে। এবং না তারা বিড়ি সিগারেট খায়, মানে দেখো মহিলারা সাধারণত খুব কমই বিড়ি সিগারেট খায়। তো আমরা জানি যে বিড়ি সিগারেট খেলে বা কোনো নেশাজাতীয় দ্রব্য খেলে, পান করলে বা গ্রহণ করলে তবেই ক্যান্সার বা বড় করে রোগ হওয়ার চান্স থাকে। তো আমি এরকম বাড়িতে যখন খোঁজ পাই যে এরকম বাড়িতে ক্যান্সারটা কন্টিনিউয়াসলি হয়েছে, এবার কিছু ক্ষেত্রে মেডিকেল টার্মসে থাকেও যে তাদের জিনগত ব্যাপার থাকলে হতে পারে। তো আমি মেডিকেল স্টোরিকে মানে মেডিকেলকে আমি সায়েন্সকে কখনো আমি ফেলে রাখি না, মেডিকেল সায়েন্সকে নিয়ে, কারণ আমার একাধিক ডাক্তার রয়েছে যারা আমার ক্লায়েন্ট। আমি অনেক ডাক্তারদেরও বাস্তু করেছি, তো তারাও মানে যে না বাস্তু ডেফিনেটলি করে তাদেরও উপকার হয়েছে। তো আমি যখন তাদের বাড়িতে প্রবেশ করি, আমি দেখেছি বেশ কিছু স্ট্রাকচারাল ফল্ট রয়েছে। সেই স্ট্রাকচারাল ফল্টগুলো তাদের লাইফে কিন্তু একটার পর একটা ক্ষতি করে। যেমন বাড়ির যে ঘরের যে মাপ, একটা আদর্শ মাপ হওয়া উচিত। অনেকে দেখবে ছোট ঘরের মধ্যে থাকে, একদম ওই সিলিংটা হয়তো 7 ফুটের বা 8 ফুটের, কনজাস্টেড। তো সেই সব ক্ষেত্রে কিন্তু সমস্যা খুব বাড়বে, একদম কনফার্ম। তো আমি যে বাড়িটায় গেছিলাম, সেই বাড়িটা প্রথম কথা হচ্ছে নর্থ ইস্টে তার হচ্ছে সেপটিক ট্যাঙ্ক, নর্থ ইস্টে সেপটিক ট্যাঙ্ক, নর্থ ইস্টে কিচেন, সাউথ ইস্টে টয়লেট, সাউথ ইস্টে এন্ট্রান্স। বলে দিচ্ছি আবারও, নর্থ ইস্টে সেপটিক ট্যাঙ্ক, নর্থ ইস্টে কিচেন, সাউথ ইস্টে টয়লেট, সাউথ ওয়েস্টে এন্ট্রান্স, এবং বাড়ির মধ্যে একটা বড় মন্দির রয়েছে যেটার মাথায় পিরামিড রয়েছে, এবং সেখানে শিবলিঙ্গ বসানো রয়েছে যেটা তারা নিজে হাতে বসিয়েছে। এবার একটা ঘটনা বলি এখানে, খুব মারাত্মক ঘটনা। শিবলিঙ্গ কখনো বাড়িতে বড় বসাতে হয় না। বলা হয় যে বাড়িতে শিবলিঙ্গ বসালে বুড়ো আঙুলের সাইজের বসাতে, বা খুব ছোট, কারণ শিবলিঙ্গ অ্যাকচুয়ালি কিন্তু এনার্জির ট্রান্সফর্মার। আমাদের বাড়িতে যখন আমরা ইলেকট্রিক ওয়ারিংয়ের কাজ করি, দেখবেন নানাবিধ তার দিয়ে করা হয়, 0.75 mm, 1 mm, 2 mm, 4 mm। একটা 1 mm তার দিয়ে কিন্তু তুমি এসি চালাতে পারবে না, না, আবার 4 mm তার দিয়ে তুমি সুইচ চালাবে না। ঠিক তেমনই শিব ঠাকুরের মধ্যে এতটা এনার্জি, বা সেই যে প্রতীকটা শিবলিঙ্গের, সেটা কিন্তু এনার্জি ট্রান্সফর্মার। তো আমার মনে হয় যারা এরকম ভুক্তভোগী, আমার দর্শকরাও সেটা বুঝবে, যারা যারা নিজে হাতে শিবলিঙ্গ বসিয়েছে, তারা শিবলিঙ্গ বসানোর পর ম্যাক্সিমাম লোক প্রবলেমে পড়েছে। কেষ্টপুরে আমার এক ক্লায়েন্ট রয়েছে, তিনি কোনোদিন সম্ভব হলে তাকে আমি পডকাস্টে নিয়ে এসে বসাবো, সেও বলবে। সে বেশ ভালো ইনকাম করতো একটা মার্কেটিং কোম্পানি থেকে। সে যখন ভালো ইনকাম করলো, তার ওয়াইফের ইচ্ছে যে একটা শিব মন্দির বানাবো। সে প্রায় 1.5-2 লাখ টাকা খরচা করে শিব মন্দির বানায়, প্রচুর লোক খাওয়ায়। বিশ্বাস করবে না, সে বলছে শিবলিঙ্গ বসানোর 3 থেকে 4 মাস পর থেকে তার অবস্থা খারাপ হতে শুরু করবে। ওই জন্যে আমি যেটা বললাম যে যে বাড়িতে গেছিলাম, আমি তাদেরকে পরামর্শ দিই যে বাথরুমটাকে সরিয়ে ফেলুন যতটা, তারপরে রেমেডি করার। কিন্তু শিবলিঙ্গ সরাতে বলার ক্ষমতা আমার হয়নি, মানে আমি বলেছিলাম কিন্তু তারা সরাবেন না, স্বাভাবিক, এটা অত সোজা না জিনিসটাকে মানে তুলে নিয়ে এসে অন্য জায়গায় দেখা। কিন্তু খারাপ লেগেছিল, কষ্ট হয়েছিল যে মানুষগুলো যদি ঠিকঠাক বাস্তু জেনে করতো। দেখো আমি আবারও বলছি, শিবলিঙ্গ আমাদের হিন্দু ধর্মের একটা প্রতীক। শিবলিঙ্গ আমরা সবাই, আমি নিজে শিবের বড় ভক্ত, শিবকে আমি মানি, শিবের পুজো করি, কিন্তু সব কিছু সিস্টেম জানা উচিত। বাড়িতে বড় বড় ঠাকুর নিয়ে এসে, তোমার কাছে পয়সা আছে মানে বড় বড় ঠাকুর নিয়ে এসে তুমি মূর্তি বসিয়ে দেবে, এটা উচিত নয়। একই মূর্তি বেশি রাখা উচিত নয়, সেগুলো মেনটেন করতে জানতে হয়। বাড়িতে সিম্পল ছবি রেখে পুজো করো, খুব ভালো। আর যদি বলো প্রতিদিন মেনটেন করতে পারবে, তাহলে তুমি মূর্তি রেখে পুজো করো, তাও ওটা কতটা 9 ইঞ্চি, 9 ইঞ্চি মানে নিজের বুড়ো আঙুলের হ্যাঁ মতো। 9 ইঞ্চি 10 ইঞ্চি ম্যাক্সিমাম, তার বেশি রেখো না।
আমি এরকম যত বাড়িতে গেছি 75 থেকে 80% বাড়িতে দেখি যারা প্রবলেম ফেস করছে তাদের বাড়িতে প্রচুর ঠাকুর। তারা এটা বলে আমি তো এত ঠাকুর মানি, এত বা পুজো আলাদা আর্চা ঘর করি। করে তারা হ্যাঁ, ঠাকুরের পুজো আর্চা করি। আবার এরকমও দেখেছি যারা হয়তো একটা ঠাকুর পুজো করে তারা খুব ভালো আছে। ঠাকুরের পুজো করাটা মেন কথা নয়। মেন কথা হচ্ছে যে তোমার এনার্জিটা কি পাস করছে ওখান থেকে। হুম। বেশি ঠাকুর রাখলেই ভালো রেজাল্ট হবে এটা একদমই নয়। ঠাকুর তোমাকে বলছে না 24 ঘন্টা তুমি ঠাকুর করো। তুমি 5 মিনিট ঠাকুরকে মন দিয়ে রাখো, বাকি টাইম তুমি তোমার কর্মটাকে ধ্যান জ্ঞান করে ওটাকেই ঠাকুর বানিয়ে নাও, এবার তুমি ভালো থাকবে। বাহ। তো সেই বাড়িটা হুম। লাস্টে তারা ছেড়ে দেয় এবং তা ছেড়েই দেয়? ছেড়ে দেয় কারণ যখন শুনতে পায় এই ব্যাপারটা হবে তারা বিক্রি করে দেয়, সেল আউট করে দিয়ে তারা একটা অন্য জায়গায় গিয়ে থাকে। এবং এখন যেটা শোনা গেছে যে 2জন মানুষ আর রয়েছে, তারা এখন অনেক সুস্থ রয়েছেন, ভালো রয়েছেন এবং তারা ওই ট্রমা থেকে আর কি বেরিয়ে আসার চেষ্টা করছে। কতজন মৃত্যুটা না প্রায় 5-6 জন, মানে ক্যান্সার হয়েছে, ব্রেন স্ট্রোক হয়েছে, এরকম। ইভেন আমি বর্ধমানে একটা কাজ করে এসেছি যেখানে তাদের একটা ভালো ব্যবসা ছিল, মানে ব্যবসা মানে বেশ নাম করা, তার অনেক কিছু ডিলারশিপ ছিল, চালের ব্যবসা ছিল। সেই ব্যক্তি এখন প্যারালাইসিসে বসে রয়েছে। নর্থ ইস্ট তোমার কি টার্গেট। মনে হয় ওই শিবলিঙ্গের যে এনার্জিটা হ্যাঁ, যখন বডি থেকে ট্রান্সফার হচ্ছে বা হচ্ছে সেই মানে পাওয়ারটা নিতে পারেনি না স্যার? আর স্বাভাবিক তো, মানুষের যখন স্ট্রোক হয় ভালো করে বুঝতে হবে, বলে না যে উচ্চ রক্তচাপ, হুম। সেখান থেকে মাথার থেকে স্ট্রোক হয়ে গেল, তাহলে রক্তটা যখন উপরের দিকে উঠে যাচ্ছে, পাওয়ার দিচ্ছে পাওয়ার একটা। দিচ্ছে প্রেসার, তখন তো মাথায় একটা ব্লক হয়ে যাচ্ছে। তো কারেন্টের ক্ষেত্রে তুমি দেখো না, যখন কোনো জায়গা থেকে হাই ভোল্টেজ পাস করে কি হয়, ফিউজ হয়ে যায় না জায়গাটা, মানে বাস্ট করে যায়, হ্যাঁ, হ্যাঁ। এসি বলো টিভি বলো পুড়ে যায়। তার জন্য এখন বর্তমানে কি রাখা আছে, একটা এমসিল রাখা আছে, এমসিবি রাখা আছে, পাট করে নেবে। পড়ে যায়, ওটা তো তোমাকে বাঁচাচ্ছে। হুম। এমসিবি তোমাকে যাতে তোমার টিভিটা এসিটা না পড়ে যায়। তো এনার্জি নিয়েই পুরো ইউনিভার্স, এনার্জি আছে বলেই আমরা টিকে রয়েছি। এনার্জি নাই মানে মানে যখন কেউ মারা যায়, নিস্তেজ হয়ে যায়, তার শরীরটা কেমন হয় বলো তো? পাথর ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা। ঠান্ডা পাথর একটা হ্যাঁ, সহজ কিন্তু সরল নয়। কিন্তু মানুষ যখন বেঁচে থাকে তার শরীর গরম থাকে। কেন গরম থাকে? কারণ আমাদের শরীরের মধ্যে আগুন তত্ত্ব রয়েছে, ফায়ার এলিমেন্ট রয়েছে। দেখবে আগুনের সঙ্গে কিন্তু অনেক কিছু রিলেটেড। দেখবে কথায় কথায় লোকে বলে টাকার গরম হয়েছে, হ্যাঁ। টাকা কিন্তু ফায়ারের সাথে কানেক্টেড। ও না পেট গরম হয়েছে, তোর পেট জোক ডাকছে, পেট গরম হয়েছে, আমাদের পেটের মধ্যেও কিন্তু ফায়ার এলিমেন্ট রয়েছে। ওই জন্য যাদের যাদের সাউথ ইস্ট ডিস্টার্ব, ফায়ার এলিমেন্ট ডিস্টার্ব, তাদের পেটের সমস্যা হয়, লিভারের প্রবলেম হয়, প্যানক্রিয়াটিসের সমস্যা হয়, গলব্লাডার স্টোন হয় এবং টাকা ঠেকে না, বাড়ির মহিলারা ভোগে। প্রত্যেকটা দিক, প্রত্যেকটা দিশা কানেক্টেড বাস্তুর সাথে, আমাদের শরীরের সাথে। যাদের নর্থ ইস্ট ডিস্টার্ব তাদের মাথা কাজ করবে না, ব্রেন স্ট্রোক হবে। কী ডিসিশন নিচ্ছে, আমি কী করছি আমি নিজেই জানি না, কেন এখানটা এত টাকা লাগিয়ে দিলাম। সাউথ ওয়েস্ট ডিস্টার্ব, কোর্ট কাছারিতে শেষ, কোটি কোটি টাকা নষ্ট জুয়া খেলে। নর্থ ওয়েস্ট ডিস্টার্ব, ব্যাংকিং সাপোর্ট পাচ্ছে না, বাড়ির লোকজন অন্য জায়গায় আসক্ত হয়ে যাচ্ছে। প্রত্যেকটা দিকের একটা এনার্জি রয়েছে, ভালো মন্দ নিয়েই আমাদের বাস্তু। মুশকিলটা কী বলতো, লোকে এটাকে ডিনাই করে, এত কিছু মানতে গেলে হবে না, কেউ মানতে পারে। তাহলে যদি তাই হয় এত কিছু মানতে গেলে হবে না, তাহলে এক কাজ করুন, একটু তো 19-20-এর পার্থক্য, ভাতটা মুখ দিয়ে নাকে নাক দিয়ে খান, কতটা পার্থক্য? 19-20-এর পার্থক্য তো, হ্যাঁ, ঠিক ভাতটা আমি বলেছো। এখান দিয়ে নাকে নাক দিয়ে ভরে দিই। হ্যাঁ, একই তো যায়, ভেতর দিয়ে চলে যাবে। এবার বলতে গেলে ওই যে বললাম, মানুষ তর্কে যেতে হবে। ব্যাপারটা হচ্ছে এক্স্যাক্ট অ্যাকুরেট মাপ নিয়ে কাজ করলে ভুল হওয়ার চান্সেস কম। আর এটা করতে গেলে সঠিক বাস্তু জানতে হবে। কী করতে হবে? প্রথমে সেই বাড়ির প্ল্যান নিতে হবে, যেটা আমি করি। কারো বাস্তুতে সেই বাড়ির প্ল্যান নিই, প্ল্যানটা নেওয়ার পর সেখানে আমি একটা বাস্তু চক্র বসাই। কীভাবে বসাই? এক্স্যাক্ট নর্থ কত ডিগ্রি এটা জানার পর কীভাবে জানতে পারি, সেই জায়গার লোকেশন আমি হোয়াটসঅ্যাপে নিয়ে নিই এবং সেটা গুগল আর্থ থেকে আমি বের করি যে কত ডিগ্রি টিল্ট রয়েছে, পুরো ভূগোলের ব্যাপার এটা। সেই বাড়িটা কত ডিগ্রি টিল্ট, কত ডিগ্রি বেঁকে রয়েছে 0 ডিগ্রি থেকে, সেই অনুযায়ী আমি কম্পাসটা বসাই। মানে বেসিক্যালি একটা 4 ভাগে যদি ভাগ করি, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, আমি নর্থ তো মিডিলে 0 ডিগ্রি ধরবো, দেখা গেলো তার বাড়িটা 30 ডিগ্রি সরে আছে, তবে নর্থ কিন্তু 0 ডিগ্রি ওখানে থাকবে না, মিডিলটা থাকবে তখন 30 হয়ে থাকবে, নর্থ হালকা সরে গেল, সেক্ষেত্রে নর্থ ইস্ট চলে এলো মিডিলে। মানে 45-এ নর্থ ইস্ট হয়, তাহলে নর্থ যদি সরে যায় সেটা 45 যখন মিডিলে চলে এলো তখন নর্থ ইস্ট মিডিলে। এবার ম্যাক্সিমাম লোক জানছে আমার তো নর্থ ইস্ট কর্নারে, সেটা তাহলে ইস্ট পড়ছে। এই ক্ষেত্রে এই সমস্ত জায়গাগুলোকে বলা হয় বিদিশা ল্যান্ড। যাদের নর্থ সরে থাকে সেগুলো বলে বিদিশা ল্যান্ড। বিদিশা ল্যান্ড? হ্যাঁ, ওই জমিগুলোকে বলে বিদিশা ল্যান্ড, বিদিশা জমি। তো এরকম অনেক কিছু রয়েছে বাস্তুতে, একদিনে শেষ করতে পারবো না কৌশিক। আমি চাই তোমার এই চ্যানেল আরও বড় হোক, আরও গ্রো করুক, এবং আমাদের মতো লোকেদের সত্যি খুব হেল্প হয় তোমাদের মতো পডকাস্টের সঙ্গে থাকলে।
আমি চাইবো যে এর মাধ্যমে আপামর জনতা পশ্চিমবঙ্গের বা পশ্চিমবঙ্গের বাইরেও যারা রয়েছে তাদেরও উপকার হোক। যদি তাদের কোনো কোয়ারিজ থেকে থাকে তারা মেসেজ করুক। দেখুন, আমি একটা কথাই বলবো, আমি সবার উদ্দেশ্যে কথা বলছি না, এটা অবশ্যই সবার জন্যই চ্যানেলটা, কিন্তু অনেকে এটা মানবে না আমার এই কথাগুলো। তারা হয়তো অনেক রকমভাবে এটাকে ক্ল্যারিফাই বা জাস্টিফাই করার চেষ্টা করতে পারে, এগুলো বলেও, আমি সেগুলোতে মন দিই না বা তাকাই না। কিন্তু আমি একটা কথা বলবো যে যদি কিছু বলতে হয় বা নেগেটিভ কমেন্ট করতে হয়, আগে আপনি সেই সাবজেক্ট একটু পড়াশোনা করুন, করে এসে বলুন। যখন মোবাইল আবিষ্কার হয়নি তখন কিন্তু মানুষের কাছে এটা আশ্চর্য ছিল যে এক জায়গা থেকে আরেক জায়গায় কথা আমরা বলবো কী করে, কিন্তু এখন কিন্তু সেটা আশ্চর্য নয়, এখন মোবাইল আবিষ্কার হয়ে গেছে যে এক জায়গায় ফোন করে এক জায়গায় কথা বলতে পারি, এটা ভাবার কল্পনার বাইরে, হ্যাঁ কি না? একদমই। তো আপনাদের ক্ষেত্রেও আমি বলবো, যারা আপনারা দেখছেন বা আমার ভিডিওটা যদি বলতে হয়, হ্যাঁ হতেই পারে আমার কোথাও গিয়ে মনে হচ্ছে আপনাদের ভুল, কারণ আমি তো পড়াশোনা করে এসে বলছি, আমি তো আর 100% সঠিক নাও হতে পারি। সেক্ষেত্রে আপনাদের যদি মনে হয় আপনি বলতে পারেন, আমি সেখানে সেটা আবার নিজেকে আরও একটু ঝালিয়ে নেব যে ঠিকঠাক আছে কিনা। কিন্তু যদি আপনাদের কোথাও ডাউট থাকে, আর নিজের আগে পড়াশোনা করে নিন একটু, তারপরে কমেন্ট করুন, তাতে আপনাদেরই ভালো এবং বাকি বাকি লোকেদেরও ভালো হবে। থ্যাংক ইউ দাদা, এতটা আমাদের প্রশংসা করে দেওয়ার জন্য। এবং আমি আপনাদের দীর্ঘায়িত করব না, এবং আপনার নাম্বার দেওয়াই আছে, আপনার কথা বলবেন, ফোন করবেন, হোয়াটসঅ্যাপ করলেও তো হবে। হ্যাঁ, ফোনে অ্যাকচুয়ালি আমাকে পাওয়াটা একটু চাপ, হ্যাঁ, বিকজ হোয়াটসঅ্যাপ এত ফোন করবেন। ঢোকে আমার সারাদিনে, ওই জন্য আমি বলি হোয়াটসঅ্যাপ করবেন, একটু দেরি হলে আমি রিপ্লাই দেবো। একদমই একদমই একদমই। আর আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট বাস্তু সৌভিক, মানে আমাদের দাদা, এবং ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংসুক সেন। নমস্কার। নমস্কার দাদা। নমস্কার।